আজকের সেশনে এক্সাম টেকনিক এন্ড এক্সামিনার্স রিভিউ এই সেশনে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের সেশন থেকে আসলে আমরা কি জানতে পারবো? রিটেন এক্সামের টেকনিক নিয়ে আমরা জানতে পারবো। একটা কেস বেস কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সে সম্পর্কে আমরা জানবো। আমাদের কেস বেস কোশ্চেনের যে রিকোয়ারমেন্টে বিভিন্ন ধরনের ভার্বস গুলা থাকে, ইম্পর্টেন্ট ভার্বস গুলো থাকে, সেগুলো কোনটা বলতে কি বোঝায় সেইগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দেন প্রিভিয়াসলি নেওয়া মক এক্সামের কিছু স্ক্রিপ্ট থেকে আমরা এক্সামিনারদের ফিডব্যাক দেখব। অনেকেরই প্রবণতা আছে, আমরা কোশ্চেন পেপার পেলেই লেখা শুরু করি, একটা কোশ্চেন ধরে লেখা শুরু করি, মনে করি যে আমাদের সময় নষ্ট হয়ে যাবে। এখন এক্সাম কত, 3 সাড়ে 3 ঘন্টার এক্সাম হয় না? জি ভাইয়া। 3.5 ঘন্টার যেহেতু এক্সাম, আমাকে যেটা করতে হবে পুরা কোশ্চেনটা স্কিম থ্রু দিতে হবে। স্কিম থ্রু মানে বুঝো? কে বলতে পারবা স্কিম থ্রু মানে কি? এটা একটা ফ্রেজ। কিন্তু মানে ভাই চোখ বলো না ভাই, জাস্ট মানে জাস্ট হ্যাঁ, চোখ বুলানো বলতে পারো, ঠিক আছে। মানে ভাষা ভাষা পড়া, খুব ডিটেল পড়ার দরকার নাই। এখন কথা হচ্ছে ভাষা ভাষা পড়বো কেন, হোয়াই, আমার যুক্তিটা কি? আমি এই জন্য পড়বো, একদম 1 নাম্বার অবজেক্টিভ যদি বলি, মনে করো কোশ্চেনে 7টা কোশ্চেন আসছে, আমরা ধরলাম টোটাল 7টা কোশ্চেন, ওর ভিতরে তো আবার ABCD অনেক কিছু থাকতে পারে। এই 7টা কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা আমি সবচেয়ে ভালো পারি, ইভেন ইফ ইউ আর ভেরি লাকি ইউ ক্যান গেট এ কোশ্চেন কমন ইন দ্য এক্সাম। যে কোনো কোশ্চেন কমন আসছে কিনা, কমন আসলে কথাই নাই, পিক দ্যাট ফার্স্ট। কারণ একটা কোশ্চেন কমন আসলে সেটা তুমি পরীক্ষার হলে যে সুন্দর ডেলিভারি দিতে পারবা, কোনো কোশ্চেনই তুমি সেরকম ডেলিভারি দিতে পারবা না। তাহলে আমার স্কিম থ্রু দেওয়ার অবজেক্টিভ হচ্ছে আমি কোশ্চেনটাকে র্যাঙ্কিং করব। এই যে 1 থেকে 7 যে কোশ্চেনটা আছে, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি 1 2 1 থেকে 7 পর্যন্ত যাব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার এবং 7 নাম্বারটাকে আইডেন্টিফাই করা। এখন কোশ্চেন করতে পারো যে ভাইয়া এই দুইটা আইডেন্টিফাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? 1 নম্বরটা আইডেন্টিফাই করা এই জন্য গুরুত্বপূর্ণ, তোমাকে সবচেয়ে তোমার একদম যে বেস্ট ডেলিভারি সেটা তোমার প্রথম কোশ্চেনে দিতে হবে, যেটা আমি অলওয়েজ করতাম। প্রথম কোশ্চেনে এক্সামিনারকে তোমার জাজ চেনাতে হবে, তোমার কনসেপ্ট কেমন, তুমি কেমন স্টুডেন্ট, প্রথম কোশ্চেনে এক্সামিনারকে বোঝাতে হবে। প্রথম কোশ্চেনে যদি তুমি তোমার জাত চেনাতে পারো, এক্সামিনার তোমাকে একেবারে মাথায় তুলবে, আকাশে উঠিয়ে ফেলবে। তারপরে আস্তে আস্তে তোমার কম জানা জিনিসগুলো ডেলিভারি দিতে থাকো। তাহলে যেটা হবে, ওই আকাশ থেকে তোমাকে মাটিতে নামানোর আগেই তোমার খাতা তার দেখা হয়ে যাবে। সো তুমি একটা ভালো বেনিফিট পাবে এক্সামিনারের কাছে। কিন্তু এরকম যদি হয়, আমি নাম বলবো না, একজনের সাথে একবার কথা বলছি, সে পরীক্ষা দেয় আর ফেল করে। তা আমাদের একটু সিনিয়র, আমি বললাম ভাই আপনি কিভাবে পরীক্ষা দেন আমাকে একটু বলে তো। তো সে যেটা করে, মনে করো পরীক্ষার হলে 7টা কোশ্চেন আসে, সে অলওয়েজ 1 নাম্বার দিয়ে শুরু করে, 1 থেকে 7 সিরিয়ালি যায়। আমি বললাম ভাই এটা কেন করেন? বলছে আমি যদি 5 নাম্বার আগে লিখি তাহলে তো এক্সামিনার বুঝে গেল আমি আগের 4টা ভালো মতো পারি না, তাহলে তো সে আমাকে পেনালাইজ করবে। খুব হাস্যকর একটা কথা। সে একটা জিনিস কিছুই পারে না, তাও সেটাতে পরীক্ষা দেওয়া শুরু করে। সো ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। আমি যেটা সবচেয়ে ভালো পারি, আমার মেধা মনন দিয়ে আমি এক্সামিনারকে এমন ভাবে বশীভূত করব যে সে আমার প্রতি একেবারে আমার ফ্যান হয়ে যাবে, সে যাতে পরবর্তী কোশ্চেন গুলা আমি একটু খারাপ অ্যান্সার করলেও সে খুব বেশি পেনালাইজ আমাকে না করে, খুব কম মার্কস যাকে যাতে আমাকে না দেয়। এইটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য, আর যেটা বললাম যে 7 নাম্বার কোশ্চেনটা, এই 7টা কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনটা আমি সবচেয়ে কম পারি, যেটা আমি পারতপক্ষে পারি না, মানে আমি সময় পেলে আনসার করব, না পেলে আনসার করব না। তোমরা অনেকে করো কি, এভাবে প্ল্যান না করে পরীক্ষা দিতে থাকো, লাস্টে যে যেটা দাঁড়ায় 2টা কোশ্চেন থাকে, একটা কোশ্চেন লেখার সময় থাকে, তখন অনেকে করে কি চোখ বুজে কলম ফেলে কোশ্চেনের উপরে। যে কোশ্চেনের উপরে কলম পড়বে এটাও কিন্তু একটা কুসংস্কার বা মিথ, সেই কোশ্চেনটা আমি আনসার করবো। সো তুমি যেটা সবচেয়ে খারাপ পারো, মনে করো কলমটা তার উপরেই পড়লো আনফরচুনেটলি, সো তুমি ওটা জোর করে আনসার করার চেষ্টা করলা, আর একটা তুমি টাচই করলে না, পরীক্ষা দিয়ে এসে বাইরে এসে দেখলা যে যেটা তুমি আনসার করো নাই সেটা তুমি আগেরটা চেয়ে ভালো পারতা। তাহলে আমি যে, আমার কাছে কথা হচ্ছে তোমার 10 15 20 20 মিনিটও লাগুক, যদি 15 মিনিটও লাগে, তোমাকে যেটা করতে হবে, কখনোই ওই সময়টা নষ্টের কথা চিন্তা করবো না। এই 10 15 মিনিট ব্যয় করে তোমাকে কোশ্চেনটা র্যাঙ্কিং করতে হবে 1 থেকে 7 তোমার সামর্থ্য অনুযায়ী।
এবং 1 নাম্বারটা হবে যেটা তুমি সবচেয়ে ভালো পারো, আর 7 নাম্বারটা হবে যেটা তুমি সবচেয়ে খারাপ পারো। এই এই স্লাইডে আমি আর একটা কথা বলেছি। দেখো লাস্ট পয়েন্টটা দেখা যাচ্ছে, মানে তোমরা কি স্ক্রিন ফুল দেখো? সব সময় মনে রাখবা, যে কোনো কোশ্চেনের, যে কোনো সাবজেক্টের এক্সামের ক্ষেত্রে এটা আমি সারা জীবন করছি, এবং সিএ পরীক্ষার 3টে লেভেলে আমি এটা করছি। এখন তোমাদের যদি মনে হয় যে মানে কাউকে না কাউকে তো তোমাকে রিলাই করতে হবে, আমি সিএ পরীক্ষার 3টে লেভেল পাসের সময় একবারে পাস করছি। তো নিশ্চয়ই আমার যে টেকনিক সেটা যদি কাজ না করতো তাহলে আমি কোনো না কোনো লেভেলে ফেল করতে পারতাম। এবং এটা নিয়েও তোমাদের আমি একটা গল্প বলি এখন। তো সব সময় ছোট কোশ্চেন গুলা আগে আনসার করবা, যেগুলো অনেক বড় কোশ্চেন, অনেক সময়ের ব্যাপার, সেগুলো লাস্টে যে আনসার করবা। এবং তোমাদেরকে আমি একটা গল্প বলি, এবং গল্পটা আমি আরেকজন আমার এই গল্পটা অ্যাপ্লাই করে সেও পাশ করছে, সেটাও তোমাদের আমি বলবো। আমার ফাইনাল লেভেলের এক্সাম ছিল হচ্ছে নভেম্বর ডিসেম্বর 2008। আমাদের যে ট্যাক্সেশন 2, এখন যেমন সেকেন্ড লেভেলে, আমাদের ছিল ফাইনাল লেভেলে। সো ফাইনাল লেভেলে ট্যাক্সেশন 2 তে এমন কঠিন একটা কোশ্চেন আসছে, যেটা আইসিএবির ওর আগে আইসিএবির ইতিহাসে এমন কঠিন ট্যাক্সের কোশ্চেন কখনো হয় নাই। মানে বেছে বেছে ট্যাক্সের যত কঠিন এরিয়া আছে, মানে এমন একটা ভাব যে এই কোশ্চেন করলাম, দেখি কে পাশ করে। মানে এক্সামিনার মনে হয় একটা চ্যালেঞ্জ ছুটে দিয়েছে যে এই কোশ্চেনে কে পাশ করে আমি দেখতে চাই। এবং তার মধ্যে কোম্পানির ট্যাক্স অ্যাসেসমেন্টের একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা এই বড় বড় পেজের, মনে হয় 2.5-3 পেজে একটা কোশ্চেন, 30টা অ্যাডজাস্টমেন্ট ছিল। তার সঙ্গে লাস্টে একটা প্যারাগ্রাফ ছিল, ওই প্যারাগ্রাফে প্রায় আরো 8-10টা অ্যাডজাস্টমেন্ট ছিল। কোশ্চেনের মার্কস কিন্তু মাত্র 30। এবং কোশ্চেনটা দেখলেই বোঝা যায় যে 3 ঘন্টায় ওই একটা কোশ্চেন করতেই সময় লাগা দরকার। আমি সব কোশ্চেন শেষ করে যখন ওই কোম্পানি অ্যাসেসমেন্টের কোশ্চেনটা শুরু করব, আমি দেখলাম আমার হাতে 34 বা 35 মিনিট সময় আছে। এখন মনে করো আমি প্রথম লেভেল এক চান্সে পাস করছি, সেকেন্ড লেভেল এক চান্সে পাস করছি, ফাইনাল লেভেলের প্রথম কর্পোরেট রিপোর্টিং এবং প্রফেশনাল ইস্যুস এই নাম ছিল আমাদের ফার্স্ট, সেটাও ভালো পরীক্ষা দিয়েছি। সেকেন্ড পরীক্ষা হচ্ছে ট্যাক্সের। এখন আমি চিন্তা করতেছি যে আমি কি করব, এত বড় কোশ্চেন তো আমি কিছুই করতে পারবো না, 5-7টা পয়েন্টের বেশি আমি টাচই করতে পারবো না, হাতে যে সময় আছে। এখন আবার মাথায় ঘুরপাক খাচ্ছে, এই কোর্সে যদি ফেল করে যাই তাহলে তো আমার একবারে পাশ করার যে ইচ্ছা, যে স্বাদ, সেটা তো পূরণ হবে না। তা নিজের সঙ্গে আমি 4-5 মিনিট আরো বার্গেনিং করতে, মানে নিজের সঙ্গে আমি বোঝাপড়া করতেছি যে আমি কি কোশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আনসার করব, নাকি পুরা কোশ্চেনটা এক্সামিনারকে বুঝাই দিব। কারণ এটা তো একটা প্রফেশনাল এক্সাম, আমি যদি পুরা কোশ্চেনটা বুঝাই দিই তাহলে তাহলে তো আমাকে ক্রেডিট দেওয়া উচিত। তো 4-5 মিনিট নিজের সঙ্গে ফাইট করার পরে আমার আমার যে অবস্থাটা, আমার মনের যে অবস্থাটা জয়লাভ করে, সে বলে ঠিক আছে ফেল করি করব। আমি কোশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী না, আমি পুরা কোশ্চেনের প্রত্যেকটা পয়েন্টের ট্যাক্স ট্রিটমেন্ট কি হবে আমি এক্সামিনারকে বুঝিয়ে দিব। তো আমি একটা একটা করে লেখা শুরু করলাম। সবগুলো লেখার পরে লাস্টে এটাও লিখলাম যে যেহেতু এটা একটা লিস্টেড কোম্পানি, তখন লিস্টেড কোম্পানির ট্যাক্স রেট ছিল 27.5%, সেটাও আমি বলছি। তো বড় কোশ্চেন কিভাবে আনসার করতে হবে, যেগুলো একাই 1-2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দাবি করে, সেগুলো কিভাবে আনসার করতে হবে টেকনিক অ্যাপ্লাই করে, এটা কি আমরা বুঝতে পারলাম এখন? তাহলে আগের স্লাইডে আমরা যেটা পড়লাম, জানলাম যে আমি কোশ্চেনের র্যাঙ্কিং করব, ছোট কোশ্চেন গুলো আগে আনসার করব, বড় কোশ্চেন গুলো পরে রাখবো। খুব বড় কোশ্চেন আসলে কি কোন টেকনিক অ্যাপ্লাই করবো সেটাও আমি বললাম। এখন আমি আমার প্ল্যানিং করা শেষ, আমি এখন লেখা শুরু করব। সো লেখা শুরু করবো অবভিয়াসলি আমি যাকে 1 নাম্বার র্যাঙ্কিং দিয়েছিলাম তাকে দিয়ে লেখা শুরু করব। এই লেখা শুরু করতে যেও কিন্তু একটু প্ল্যানিং এর ব্যাপার আছে। তোমরা যেটা করো অধিকাংশ স্টুডেন্ট, আচ্ছা ঠিক আছে কোশ্চেন লিখতে শুরু করো একদিক থেকে। এখন একদিক থেকে তুমি যখন বিক্ষিপ্ত ভাবে কোশ্চেনের আনসারটা দেখো, এই যে ছোট ছোট সফট স্কিল, আমি তোমাদেরকে হয়তো খুব ক্রিটিক্যাল কিছু বলতেছি না, কিন্তু এই ছোট ছোট জিনিসই কিন্তু অনেক মাইলেজ দেয়, অনেক পার্থক্য করে দেয়। একই স্কুলে একই ক্লাসে পড়ে, একই টিচারের কাছে প্রাইভেট পড়ে, একই বই পড়েও কিন্তু একজন ফার্স্ট হয় একজন লাস্ট হয়। হয় কিন্তু এই সমস্ত কিছু টেকনিকের জন্য, আর কিছু, আর কোনো কিছু না। সে ডিফারেন্টলি কিছু করে বলেই সে ফার্স্ট হয়, আর সে ডিফারেন্টলি কিছু করতে পারে না বলেই কিন্তু লাস্ট হয়। তোমরা যখন এভাবে বিক্ষিপ্ত ভাবে একটা আনসার লেখা শুরু করো, তখন যেটা হয়, তুমি মনে করো অনেক সময় পার হয়ে গেছে, তোমার এখন কোশ্চেনটা স্টপ করা উচিত, তখন তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো মনে আসে কোশ্চেনের। তখন তুমি না ছাড়তে পারো না লিখতে পারো, চিন্তা করো যে আমি যা লিখছি এটা তোমার মার্কসই দিবে না, আসল জিনিসটা কিছুই লিখি নেই। তারপরে যখন আসল জিনিসটা লিখতে যাও আর একটা কোশ্চেনে
সময় খেয়ে বসে থাকো। তো যেটা করবা, মনে করো একটা কোশ্চেনের রিকোয়ারমেন্টটা পড়ে বুঝলা, বোঝার পরে তুমি লিখতে যাওয়ার আগে মাথার মধ্যে একটু সাজিয়ে নাও, হাফ মিনিট, 30 সেকেন্ড বা 1 মিনিট একটা প্ল্যান করো যে আমি এই কোশ্চেনটা এইভাবে শুরু করে এইভাবে শেষ করবো, এভাবে একটা মাথার মধ্যে গুছিয়ে নাও, এরপরে লেখো। তাহলে যেটা হবে, তোমার ইম্পর্টেন্ট যে ইস্যুগুলা একটাও বাদ পড়বে না তেমন, প্লাস তুমি রিজনেবল টাইমের মধ্যে কোশ্চেনটা লিখে শেষ করতে পারো। তাহলে আমরা কি করব, একটা কোশ্চেন ধরেই লেখা শুরু করব না, আমি একটু প্ল্যান করে মাথার মধ্যে সাজিয়ে নিব যে আসলে আমি কিভাবে শুরু করব, কিভাবে শেষ করবো। এইভাবে লিখো, তোমার লেখার গাঁথুনি মানে লেখার যে মান, সেটাও অনেক ভালো। আর আমি যেটা বলেছি যে ফার্স্ট কোশ্চেনে আমাকে এক্সামিনারকে আমার জাত চেনাতে হবে, আমার কোয়ালিটি, আমার কনসেপ্ট কত স্ট্রং, এটা এক্সামিনারকে বোঝাতে হবে। এই জন্য প্রথম কোশ্চেনটাতে তুমি একটু এক্সট্রা টাইম নিতে পারো, বাট খুব বেশি না। একটু এক্সট্রা টাইম নিয়ে তুমি কোশ্চেনটা একটু ভালোভাবে লিখো, যাতে এক্সামিনার তোমাকে মাথায় তুলে রাখে অথবা আকাশে তুলে ফেলে। তারপরে তোমাকে যেটা করতে হবে, গ্রাজুয়ালি পরের কোশ্চেন গুলা থেকে ওই টাইমটা রিকাভার করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, একটু একটু করে, কোনোটা থেকে 2 মিনিট, কোনোটা থেকে 3 মিনিট, এভাবে নিয়ে নিয়ে বাকি কোশ্চেন গুলোর দিকে তোমাকে আগাতে হবে। এখন এই যে বারবার ভাইয়া বলছি আমার একটা আমার কোশ্চেন জাত ছিল চেনা। ভাইয়া। হ্যাঁ, তো বলো। ভাইয়া যদি মানে আমি একটা জিনিস ফেস করি ভাই মাঝে মাঝে, যে হয়তো বা প্রথম কোশ্চেনটা একটু ভালোভাবে লিখতে গিয়ে আমি একটু টাইমটা একটু বেশি কনজিউম করে ফেলি। তো একটু সেকেন্ডটা পরে আমার জন্য আসলে পরে যে বাকি যে কোশ্চেন গুলো আছে ওইগুলোতে আমার আসলে মানে ওই টাইমটা কভার করা একটু টাফ হয়ে যায়। তখন কি ভাই আমার টার্গেট কি মানে ফুল অ্যান্সার করা, অল্প লিখে এটা নাকি স্যার যতটুকু লিখবো ততটুকু মোটামুটি লিখে ইয়া করা, মানে ওইখানে ভাই আমার টেকনিকটা না, আমাদের কি হওয়া তুমি উচিত? যেহেতু তুমি মনে করতেছো যে তোমার টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হবে, জি। তাহলে যেটা হচ্ছে খুব বড় করে লেখার দরকার নাই, বাট চেষ্টা করবা অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল টাস্ক করার জন্য। ওকে ভাই। সবগুলো কোশ্চেন টাস্ক করলে এখানে লাভ হচ্ছে দুইটা। মনে করো তুমি যতই ভালো দেখো, 10-এ হয়তো 7-8 পাবা তুমি, কিন্তু যদি তুমি একটু খারাপ লাগে হয়তো 5-6 পাবা। কিন্তু 5-6 পেলে যেটা হচ্ছে, তুমি যদি সবগুলো আনসার করো তাহলে অনেক মার্কস হয়ে যায়। আর একটা জিনিস যেটা হচ্ছে, এক্সামিনার যখন দেখে যে এই স্টুডেন্ট সবগুলো কোশ্চেন টাস্ক করেছে, সবগুলো কোশ্চেন সে পারে, হয়তো সময়ের অভাবে সে এখন ছোট ছোট করে লিখেছে লিখেছে তখন সে যেটা করবে, সে তোমাকে পারলে প্রত্যেকটা কোশ্চেনে একটু মার্ক বাড়িয়ে দিয়ে হলেও সে তোমাকে পাস করানোর চেষ্টা করবে। আচ্ছা ভাইয়া। সো চেষ্টা থাকতে হবে সর্বোচ্চ যে আমি অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল আনসার করার চেষ্টা করি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এই যে নিজেকে নিজের জাত চেনানো, তোমাদেরকে আমি একটা কথা বলি। আমি যখন প্রথম লেভেল পরীক্ষা দিতে যাই, আমাদের প্রথম লেভেলের যে পুরোনো সিলেবাসে যে কোর্সটা ছিল, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং, এগুলো সব আমার বইয়ে লেখা আছে, যদি তোমরা কেউ আমার বই পড়ে থাকো। এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এরই মনে হয় প্রায় 40-50টা চ্যাপ্টার ছিল, কস্ট অ্যাকাউন্টিং এর 20-30টা চ্যাপ্টার। এই 50-60টা চ্যাপ্টার পড়ে একটা এক্সাম দিতে যেতে হতো, দুইটা 50-50 একসাথে, দুইটা খাতা দিয়ে দিত, কোশ্চেন একসাথে দিয়ে দিত, তোমার যখন খুশি তুমি লেখো, বাট মাইন্ডেড পাস আলাদা আলাদা। আমাদের সময় তোমরা যারা ইউনিভার্সিটি পড়েছো, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দুই ধরনের অঙ্ক হয়, একটা হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেমের অঙ্ক, আর একটা হচ্ছে ইন্স্যুরেন্সের অ্যাকাউন্ট। তা আমি বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে দেখলাম যে ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের কোশ্চেন জীবনে মাত্র একবার আসছে। তা আমি চিন্তা করলাম যে এত লোড নেওয়া যাচ্ছে না, এটা বাদ, এটা করবো না। ভালো কথা, আমার ফ্রেন্ডরাও সবাই আমার দেখা দেখি এটা বাদ দিল। পরীক্ষার হলে বসে আছি, আজও আমার মনে আছে যে কোশ্চেন নিয়ে আসছে ইনভিজিলেটর, আমি দূর থেকে তাকায় দেখি যে ঘর কাটা দেখা যাচ্ছে। তোমাদের আর কি বলবো, আমি যা বুঝে আর বুঝে গেছি যে ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের কোশ্চেন আসছে। মনে করো যে 50 মার্কসের হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পরীক্ষা, তার মধ্যে ওই একটা কোশ্চেন হচ্ছে 20 মার্কস। মানে আমি পরীক্ষা দিব, আমার ইচ্ছা ছিল একবারে পাশ করব, দ্রুত পাশ করব। সিএ পরীক্ষার প্রথম পরীক্ষায় আমি ধরা খেতে বসে গেছি যে 20 মার্কসের কমন পড়ে নাই, এবং ওইটা ইউনিভার্সিটিতে সম্ভবত আমাদের সেকেন্ড সেমিস্টার বা সেকেন্ড ইয়ারে ছিল এই ইন্স্যুরেন্স। আমি যে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট আমি যে রিকল করে লিখবো, এটাও আমার মনে নাই। এখন প্রচন্ড টেনশনে পড়ে গেছি যে কি করব কি করব, কিভাবে পাশ করা যায়, মাথার মধ্যে উপায় খুঁজতেছি। তখন আমি খেয়াল করে দেখলাম যে কস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ কিছু থিওরি আসছে, এবং কিছু এমন থিওরি আসছে, আমি মোটামুটি শিওর হয়ে গেলাম যে 2-4 জনের বেশি এই থিওরি পারবে না। ইভেন মনে হচ্ছিল যে আমি ছাড়া মনে হয় এই থিওরি কেউ জানে না। যেমন তোমাদেরকে আমি একটা বলি, এখন তো আইএস, লিজের IS-17 নাই, একটা কোশ্চেন আসছে এরকম খুব কনসেপচুয়াল কোশ্চেন। মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমার ইউনিভার্সিটির একটা টিচার ছিল শরৎ স্যার, উনি মনে হয় কোশ্চেনটা করছে যে লিজ অ্যাকাউন্টিং এবং কনভেনশনাল অ্যাকাউন্টিং এর
মধ্যে পার্থক্য কি? এখন আমি তো যা পড়ি খুব চুলচেরা ভাবে পড়ার চেষ্টা করি, এখন আমি তো ধরে ফেলছি কোশ্চেনটা। এই জিনিসটা হচ্ছে যে মনে করো যে আমরা কনভেনশনাল অ্যাকাউন্টিং এ কি করি, আমি অ্যাকাউন্টিং থিওরিরও 2টা কোর্স পড়ছি ইউনিভার্সিটিতে। কনভেনশনাল অ্যাকাউন্টিং এ আমরা কি করি, একটা ফিক্সড অ্যাসেটের আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি ইউজফুল লাইফ ধরে। আর লিজের ক্ষেত্রে করতে হয় ইউজফুল লাইফ অর লিজ পিরিয়ড হুইচ এভার ইজ শর্টার। এটা একটা জিনিস। আচ্ছা, আর একটা জিনিস ছিল যেটা এখন নাই, সেল অ্যান্ড লিজ ব্যাক বলে একটা জিনিস ছিল। সেল অ্যান্ড লিজ ব্যাকে ছিল যে মনে করো একটা অ্যাসেটের ফেয়ার মার্কেট ভ্যালু 1 লাখ টাকা, তুমি 1,20,000 টাকা বিক্রি করছো। ফেয়ার মার্কেট ভ্যালুর উপরে যে টাকাটা, ওই 20,000 টাকাটা তোমার লিজ পিরিয়ডে ভাগ করে তোমাকে রিকগনাইজ করতে হবে। এটা লিজ অ্যাকাউন্টিং বলছে। আর কনভেনশনাল অ্যাকাউন্টিং কি বলে, যে যে বছরের ইনকামকে সেই বছরের, যে বছরের রেভিনিউকে সেই বছরের রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে হবে, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল যেটা। তো আমি এরকম 2-3টা লিখলাম। কস্ট অ্যাকাউন্টিং এ একটা কোশ্চেন আসছে যে অপারেটিং কস্টিং এবং অপারেশন কস্টিং এর মধ্যে পার্থক্য কি? তোমরা জানো কেউ এটা, অপারেটিং কস্টিং আর অপারেশন কস্টিং এর মধ্যে পার্থক্য কেউ বলতে পারবা? এনিবডি? না ভাই, এটা তো জানি না। অপারেটিং কস্টিং তো সহজ। অপারেটিং কস্টিং মানে সার্ভিস কস্টিং, সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনে যেগুলো করে। আর অপারেশন কস্টিং, এটা আমি আমার ইউনিভার্সিটির টিচার, উনি মারা গেছেন, শরৎ স্যারের কাছ থেকে এটা আমার শেখা। অপারেশন কস্টিং হচ্ছে হাইব্রিড অফ জব কস্টিং এন্ড প্রসেস কস্টিং। এবং অপারেশন কস্টিং এর সবচেয়ে টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে ফার্নিচার কোম্পানিগুলো, ফার্নিচার ইন্ডাস্ট্রি। তুমি দেখো ফার্নিচার ইন্ডাস্ট্রিতে কি হয়, মনে করো যে একটা ডাইনিং টেবিলের যে পায়াগুলা বা এই যে নর্মাল যে চেয়ারের পায়াগুলো দেখবা মোরলেস সেম। আমরা কাস্টমাইজ কোথায় করি, ওই উপরের অংশে। তোমার একরকম চয়েস, আমার একরকম চয়েস। সো ওইখানে যেটা করা হয়, ওই যে পায়াগুলা ওইগুলা করা হয় প্রসেস কস্টিং অনুযায়ী, একই প্রসেসের মধ্যে করা হয়। আর ওই যে কাস্টমাইজ জিনিসগুলা ওইটা জব বেসিসে করা হয়, প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা ভাবে করা হয়। এই জন্য অপারেশন কস্টিং হচ্ছে হাইব্রিড অফ জব কস্টিং এন্ড প্রসেস কস্টিং। আমি যেটা করলাম, কস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর খাতায় সবার আগে এই যতগুলো থিওরি আসছে সব লিখছি। এটা লেখার কারণ কি, ওই যে তোমাদেরকে বারবার বলতেছে, আমি এক্সামিনারকে বুঝাইতে চাইলাম যে স্যার দেখেন আমার কনসেপ্ট কত স্ট্রং, আমার কনসেপ্ট কত ক্লিয়ার। সো উনি কি আমার এই কোশ্চেন পড়ে কিন্তু সে মুগ্ধ হয়ে যাবে যে এই ছেলে তো অনেক জানে। এরপরে যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ করলাম, শেষে যে ওই ইন্স্যুরেন্সের ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, এগুলোর ঘর টর খালি ঘর কাটছি, 2-1টা ট্রিটমেন্ট লিখছি। মানে এমন একটা ভাব, সময় থাকলে এটা আমি আনসার করতাম, সময়ের অভাবে আমি আনসারটা করতে পারি। এক্সামিনের সঙ্গে এইভাবে একটা ভান করলাম। তো ওইটাই তোমাদেরকে বলতেছি যে তোমাদেরকে শুরুতে এমন কিছু ম্যাজিক দেখানোর চেষ্টা করতে হবে যাতে এক্সামিনার তোমাকে অন্য লেভেলে ট্রিট করে। আচ্ছা, এইখানে আমি যে জিনিসটা এনেছি প্রথমে এই স্লাইডে, ট্রাই টু গিভ ওয়ার্কিং নোটস অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল। বিশেষ করে অ্যাকাউন্টিং, ট্যাক্স এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, যেগুলো ম্যাথমেটিক্যাল কোর্স, যেখানে ম্যাথস আছে, সেখানে তোমাকে যত খুশি সম্ভব ওয়ার্কিং দিতে হবে। আমরা ট্যাক্সের ক্ষেত্রে জানি যে একটা জিনিসকে অনেকভাবে ট্রিট করা যায়। তো এক্সামিনার একটা অ্যান্সার নিয়ে বসেছে, তুমি অন্যভাবে জিনিসটাকে ট্রিটমেন্ট দিয়েছো, কিন্তু তুমি কোনো ওয়ার্কিং নোট দাও না। তাই এক্সামিনার ওয়ার্কিং নোট না দিলে, এক্সামিনার তো ব্যস্ততাও আছে, সে মনে করবে আরে এ তো ভুল করছে। কিন্তু তুমি যদি ওয়ার্কিং নোট দিয়ে বুঝিয়ে দিতা, তাহলে কিন্তু সে তোমার জিনিসটা কনসিডার করতো, ও আচ্ছা এটা তো এইভাবেও করা যায়। তা আমি যেটা করতাম সব সময়, যে কোনো অঙ্কের শুরুতে আমি 1-2 পৃষ্ঠা জায়গা রাখতাম বিভিন্ন ওয়ার্কিং নোটস করার জন্য। এক্সামিনারকে আগে আমি মুগ্ধ করে দিতাম, ওয়ার্কিং নোটস দিয়ে তাকে বুঝিয়ে দিতাম যে এই এই অঙ্কগুলোর সবকিছু আমি বুঝি, পরে যে অঙ্কটা করতাম। এবং তোমাদেরকে একটা উদাহরণ আমি দেই, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আমাদের সময় ছিল ফাইনাল লেভেলে। এটার গল্প আমি আরেকটু অন্যভাবে আরেকটু পরে করবো, জাস্ট এখানে একটা স্পেসিফিক উদাহরণ দেই। সো আমাদের ক্যাপিটাল, তোমরা জানো যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। এবং ক্যাপিটাল বাজেটিং এর মধ্যে একটা ক্রিটিক্যাল ফর্মুলা আছে, যে অনেক সময় খুব কম অঙ্কে এটা থাকে, যদিও অঙ্কের মধ্যে অ্যাসেট বেটা ইকুইটি বেটা দিয়ে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট বের করার একটা ফর্মুলা আছে। তা আমাদের তো জানো যে কোশ্চেনের সঙ্গে তো ফর্মুলা থাকে না। তা আমি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের এই ফর্মুলাটা ভুলে গেছি। এখন আমি চিন্তা করলাম এই অঙ্কটা করবো না, অঙ্কটা না করলে তো পাস করতে পারবো না। তো আমি, আমার মনে আছে আমি মনে হয় 10 থেকে 15টা ওয়ার্কিং নোটস দিয়েছি ওই কোশ্চেনে, সবকিছু বুঝিয়ে দিয়েছি। ইভেন আমি তোমাদের এরকম বলি যে ট্যাক্সের বেনিফিট পাবে নেক্সট ইয়ারে, সো নেক্সট ইয়ারের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর নিতে হবে, কারণ সে তো পরের বছরে যে রিটার্ন সাবমিট করবে। এইরকম আমি বলে দিয়েছি। সো যত কিছু বলার আমি সব বলে লাস্টে একটা নোট দিয়েছি, যেহেতু আমার রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড ফর্মুলা মনে নাই, তো আমি লিখছি যে অ্যাসিউমিং দ্যাট এর যে রিস্ক
রিস্কের যে রেটটা এইটাই এই কোম্পানির রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড, যেহেতু তোমাকে অঙ্কটা করতে হবে। এবং এরপরে আমি অঙ্কটা করেছি, আমার অঙ্কটা কিন্তু হয় নাই, কারণ আমি রিস্ক অ্যাডজাস্টেড রেটটা বের করি নাই। কিন্তু আমি নিশ্চিত এক্সামিনার দেখছে যে একটা সেলে আমি মানে 13 থেকে 15টা ওয়ার্কিং নোট দিয়েছিলাম এবং সবই রেলিভেন্ট। এই 15টা ওয়ার্কিং নোটস দেখে উনি বুঝছে যে এই ছেলেটা এই ক্যাপিটাল বাজেটিং এর এমন কিছু নাই যে জানে না। এখন যেহেতু তার রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টের ফর্মুলাটা মনে নাই, তো এই জন্য সে এটা অ্যাসিউম করে নিয়ে করছে, আদারওয়াইজ তার তো সব ঠিক আছে, আমাকে নাম্বার দিতেছে সে বাধ্য। তো এই জিনিসটা করতে হবে। তুমি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মনে মনে সব ওয়ার্কিং নোট করে অঙ্ক করে চলে আসবা, এভাবে কিন্তু পাস করতে পারবা। তো এই যে ট্যাক্স, এফএম, অ্যাকাউন্টিং এগুলোতে পাস করতে গেলে অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল তোমাকে পরীক্ষার খাতায় ওয়ার্কিং নোট দিতে হবে। সেটা লিখিত ওয়ার্কিং নোট হোক বা অঙ্কের বিভিন্ন ক্যালকুলেশনের ওয়ার্কিং নোট হোক। শুধু যে ক্যালকুলেশনের ওয়ার্কিং নোট হবে সেটা না, আমি কিন্তু বেশি লিখিত ওয়ার্কিং নোট দিতে। এরপরে যেটা আমি বলার চেষ্টা করছি যে ট্রাই টু ফাইন্ড আউট দ্য আন্ডারলাইং এসেন্স অফ দ্য কোশ্চেন। তোমাকে যেটা বুঝতে হবে প্রত্যেকটা কোশ্চেনের, যে এই কোশ্চেনটা আমার কোন কনসেপ্টটা টেস্ট করার জন্য আসছে, এইটা যদি তুমি ধরতে পারো তাহলে তুমি ভালো মার্কস পাবা। মনে করো একটা আসছে তোমার ফিক্সড অ্যাসেট নিয়ে, তোমার IS 16 এর টেস্ট করছে। আমি যদি আমার আমার রিয়েল লাইফের উদাহরণ দেই, এটাও আমার বইয়ে আছে, যে আমরা যখন সেকেন্ড লেভেল পরীক্ষা দেই আমাদের সময় প্রথম কেস বেস কোশ্চেন আসে সেকেন্ড লেভেলের অ্যাডভান্স অডিটিং, তখন সেকেন্ড লেভেলে ছিল, নামটা ছিল অ্যাডভান্স অডিটিং। আমরা কখনো কেস বেস কোশ্চেন কি জিনিস দেখি নাই। পরীক্ষার হলে যে দেখি সব কেস বেস কোশ্চেন আসছে, হ্যাঁ সবাই পরীক্ষার হলে বসে আছে, কি করবে এরকম কোশ্চেন আমরা জীবনে দেখিও নাই, ট্রাইও করি। তা আমি দেখলাম একটা কোশ্চেন আসছে যে একটা কোম্পানি ডিএসসি এবং সিএসসি তে লিস্টেড, মানে সে একটা লিস্টেড কোম্পানি, তার বোর্ড মিটিং এ অডিট কমিটি নিয়ে কথা হচ্ছে। সো তারা হেড অফ ইন্টারনাল অডিটকে ওই মিটিং এ ডেকেছে। তারা বলতেছে যে অডিট কমিটি কিভাবে কাজ করে একটা টিওআর বানাতে হবে। তো মাঝখানে আবার একজন ডিরেক্টর কথা বলতেছে যে আমাদের তো ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে, তো আমাদের অডিট কমিটির কি দরকার, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকলে অডিট কমিটি তো দরকার নেই। তারপরে যেহেতু অডিট কমিটি নিয়ে কথা হচ্ছে, কোশ্চেনের রিকোয়ারমেন্টটা হচ্ছে যে অ্যাজ এ হেড অফ ইন্টারনাল অডিট তুমি একটা মেমো তৈরি করো পরের বোর্ডে প্রেজেন্ট করার জন্য, ইন্টারনাল অডিটের টার্মস অফ রেফারেন্স কি হবে, কিভাবে তার কার্য পরিচালিত হবে, এগুলো ডিটেল তোমাকে করতে বলা হয়েছে। তো কোশ্চেনের আনসার হচ্ছে এইটা। আমি বুঝে গেছি এই কোশ্চেনটা আসছে তখন, এটা তো বলতেছি 2008 সালের জুন মাসের কথা। তখন যে প্রথম আহ বিসেকের যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, সেটা ছিল, আমার আজও মনে আছে ডেটটা, 20শে ফেব্রুয়ারি 2006। 20শে ফেব্রুয়ারি 2006 প্রথম কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন বাংলাদেশে তৈরি করে বিসেক। তখন ওটা ম্যান্ডেটরি ছিল না, তখন ছিল কমপ্লাই অর এক্সপ্লেইন। সেখানে এই অডিট কমিটির কথা ছিল যে লিস্টেড কোম্পানিতে অডিট কমিটি থাকতে হবে, আর না থাকলে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তো আমি আনসারে যাওয়ার আগে, মূল আনসারে যাওয়ার আগে, ওই যে আমি তো কোশ্চেনের এসেন্স বুঝে গেছি, আমি প্রথমে একটা প্যারা লিখলাম। সবার আগে এটাতে কোশ্চেন শুরু করছে, কোনটাতে শুরু করবো বুঝতেছিলাম না। সো আমি শুরুতে লিখলাম যে 20শে ফেব্রুয়ারি 2006 লিস্টেড কোম্পানির জন্য বিসেক একটা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন আনছে, সেখানে অডিট কমিটির কথা বলা আছে এবং লিস্টেড কমিটিতে অডিট কমিটি, লিস্টেড কোম্পানিগুলোতে অডিট কমিটি থাকতে হবে, এবং অডিট কমিটি যদি না থাকে তাহলে তাকে ব্যাখ্যা করতে হবে, স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন দিতে হবে কেন নাই। সো ওই যে একজন ডিরেক্টর বলেছেন তাদের কোম্পানিতে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে বলে অডিট কমিটি থাকবে না, এই কথা উনি বলতে পারেন না, তার অডিট কমিটি থাকতে হবে। এই যে মনে করো একটা প্যারা আমি লিখলাম, এক্সামিনার কিন্তু বুঝে গেল যে এই ছেলেটা বুঝতে পারছে যে কোনটা টেস্ট করা হচ্ছে, কোন জিনিস কোথা থেকে কোশ্চেনটা আসছে, এ ছেলে জানে, এ বুঝে। এরপরে আমি অডিট কমিটির সবকিছু লিখলাম। তো এই জিনিসটা যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু এক্সামিনারকে ঘায়েল করা। যেমন আমি একটা কথা সব সময় বলি, একজন এক্সামিনারকে কিভাবে কনভিন্স করতে হয়, এই এই একটা ক্ষমতা আল্লাহ আমাকে কিছু, আমি অনেক কিছুই পারি না, তো এই একটা ক্ষমতা মনে হয় উনি আমাকে দিয়েছে, যে কিভাবে এক্সামিনারকে বশীভূত করে এক্সামে বেশি মার্কস ক্যারি করতে হয়। সো এইটা মামুন, তোমাদেরকে। হ্যাঁ ভাইয়া। সরি আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, এইটাই খুব ইম্পর্টেন্ট। তুমি একটু ভালো করে বলো যে আসলে কোশ্চেন পেপার দেখার পরে এটা বুঝতে পারা, কারণ খাতা যখন এক্সামিনার দেখবে তখন তো আর সে তো বুঝবে না যে কার খাতা দেখতেছে। হ্যাঁ, তখন এক্সামিনার মানে এক্সামিনার কিন্তু কোশ্চেনের পরে এক্সামিনারের কাছে একটা মডেল আনসার থাকে। এর বাহিরেও এক্সামিনার যেহেতু একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার কিন্তু কোশ্চেন পড়ার পরে একটা এক্সপেকটেশন গ্রো করে যে প্রফেশনালি একজন স্টুডেন্ট এই কোশ্চেনের আনসার কিভাবে দেওয়া উচিত।
সো এক্সামিনার এখন এখন আপনিও তো জানেন না যে আপনার খাতা কে দেখবে। হ্যাঁ, সো হাউ ডু ইউ নো দ্যাট হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন অফ এক্সামিনার? সো ইন দ্যাট কেস মানে প্রফেশনালি আপনি চিন্তা করবেন যে একজন প্রফেশনাল চার্টার অ্যাকাউন্ট্যান্ট যদি আপনার খাতা দেখে, বা আপনি যদি একজন প্রফেশনাল চার্টার অ্যাকাউন্ট্যান্ট হন, আপনি যদি খাতা দেখতেন, তাহলে আপনি ওই কোশ্চেনের আনসার কি কি চাইতেন। সো এইভাবে একটু চিন্তা করা, সবাই একটু ভালো করে মামুনকে শুনেন আর চেষ্টা করেন এভাবে কাজে লাগায়। কারণ প্রফেশনাল এক্সামে শুধুমাত্র ইউনিভার্সিটির মতো পড়াশোনা করে ইউনিভার্সিটির মতো আনসার করলে কিন্তু পরীক্ষা পাস হবে না, যত ভালোই পড়াশোনা করেন। এখানে এক্সাম টেকনিক যেটা মামুন বলতেছে, আমি অনেকক্ষণ ধরে শুনলাম, মানে এই টেকনিক গুলা যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আসলে একটু কম, যেরকম আমি মামুন জানে আমি প্রচন্ড ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, মানে ওদের তুলনায় আর কি, ওরা যা যা পড়তো তার অর্ধেক পড়তাম। তো এই যেহেতু আমরা ডিসকাশন গুলো করতাম আমাদের এক্সামের আগে, তো টেকনিক গুলো কিন্তু আমরা মোটামুটি সবাই অল্প বেশি হলে জানতাম এবং এগুলো আমরা অ্যাপ্লাই করতাম, যার কারণে হয়তো আমরা মানে কম্পারেটিভলি আগে পাস করছি। আমাদের মধ্যে আমি নাম বলতে পারি, আছে নাম না বলি, আমাদের মামুন বললে চিনবে, আমাদের এক ফ্রেন্ড, আমাদের ব্যাচে এক ফ্রেন্ড, মানে সে এমন ভালো মুখস্থ করতে পারতো, মানে বইয়ের আগাটুক গোড়া মুখস্থ করে ফেলতো, যেরকম ল বই পুরা মুখস্থ, কিন্তু লয়ে মনে হয় সে 5 বার না 6 বার ফেল করছে। এই হলো তার অবস্থা আর কি। তো সব শুধু মুখস্থ করে ভালো আনসার করাটাই কিন্তু আসলে পরীক্ষা পাশের জন্য একমাত্র এখানে অবজেক্টিভ আছে, একমাত্র ইম্পর্টেন্ট জিনিসটা। টেকনিক গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং টেকনিক গুলো কিন্তু সিচুয়েশন বেস, মানে কোন সিচুয়েশনে আপনি কোন কোন টেকনিক অ্যাপ্লাই করবেন, এটা বুঝতে পারা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মামুনের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, এটা আপনার আমার মামুনের এক্সপিরিয়েন্স প্লাস হলে মামুনের এই কথাগুলো শুনে কিন্তু অনেকেই এর ফলাফল পাইছে। সো ইউ আর লাকি যে মামুন তার সময় নষ্ট করে বন্ধের দিনে সময় নষ্ট করে আপনাদের সময় দিচ্ছে। তো মামুনকে ধন্যবাদ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, সো এসেন্সটা আমি মনে হয় বোঝানোর চেষ্টা করেছি যে আন্ডারলাইং রিজনটা ধরতে পারা, যে এক্সামিনার এই কোশ্চেনটা সেট করেছে আমার কোন জিনিসটা টেস্ট করার জন্য। তো সেটা যদি আনসারের সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড নাও থাকে, আমি যদি প্রথমে ছোট্ট 2-4 লাইনের একটা প্যারা লিখে এক্সামিনারকে বুঝাই দেই, তখন কিন্তু সে খুব খুশি হয়ে যাবে। ও আচ্ছা, ছেলে তো বুঝতে পেরেছে কেন এই কোশ্চেনটা করা হচ্ছে। কেস বেসড কোশ্চেনের ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বড় টেকনিক হচ্ছে কখনো ডিরেক্ট আনসার করা যাবে না। এইটাই আনসার, এটার আর কোনো আনসার নাই। এইরকম ডিরেক্ট আনসার করা যাবে না। আমি কি করব? যত বেশি পারেন আনসারের মধ্যে মে, মাইট, উড, কুড এগুলো ইউজ করব। যেমন আমি একটা উদাহরণ দেই, আমি ফাইনাল লেভেলে, এখন তো অ্যাডভান্স অডিট অ্যাসুরেন্স নাই, বা কর্পোরেট রিপোর্টিং এ আমি পড়াই একটা কেস। সেখানে একটা মানে কেসে বলা আছে, ওই একটা কোম্পানির অনেক রিস্কের কথা বলা আছে, মানে এত রিস্কের কথা বলা আছে যে আপনি প্রথমেই লিখে দিতে পারেন যে এই কোম্পানি আমার ফার্মের অ্যাকসেপ্ট করাই উচিত না, এক কথায় শেষ। তা আপনি যদি এইভাবে এক কথায় শেষ করে দেন, আপনার তো মার্কস দিবেন, আমার 10-15 মার্কস আছে। তো আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা রিস্ক নিয়ে কথা বলতে হবে, এই রিস্ক হলে এরকম, আমার ফার্মের এই অবস্থা হবে, এরকম বলে বলে, মানে আপনি এমন ভাবে আনসারটা লিখছেন 2-3 পেজ, বোঝাই যাচ্ছে যে আসলে আপনি চাচ্ছেন এই ক্লায়েন্টটা আপনার ফার্মের নেওয়া উচিত না। তাও ফাইনাল আনসার এটা লেখা যাবে না, লাস্টে লিখতে হবে যে এর পরেও আরো বিভিন্ন অল্টারনেটিভ অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করে, বা আরো বিভিন্ন তথ্য বা ডকুমেন্ট সংগ্রহ করে তারপরে ফার্মের আসলে চিন্তা করা উচিত এই ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। এই কথা যখন তোমরা বলবা, তখন এক্সামিনার বুঝবে যে হ্যাঁ, এই ছেলেটা ঠিক বলেছে। কারণ তুমি এটাকে তুমি না করে দিচ্ছ, অনেক সময় অনেক সেফগার্ড অ্যাপ্লাই করে, অনেক অল্টারনেটিভ প্রসিডিউর অ্যাপ্লাই করে এগুলো মিটিগেটও করা যায়। আর কখনোই কেস বেস কোশ্চেনের একদম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো আনসার হয় না। অনেক ধরনের অ্যাজাম্পশন, অনেক ধরনের এইখানে সাবজেক্টিভ জাজমেন্ট থাকে। সো কখনোই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিয়ে, এবং যদি বলতেও চাও কখনো একদম শেষে যাই বলতে হবে যে এত কিছু পরে আমার মনে হচ্ছে আমাদের ফার্মের মে নট বলতে হবে, শুড নট বলবা না। তাও আওয়ার ফার্ম মে নট অ্যাকসেপ্ট দিস ক্লায়েন্ট।